22 বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার কুপার কনলিকে আইপিএলের মিনি অকশন থেকে 3 কোটি ভারতীয় রুপি দিয়ে কিনেছিল পাঞ্জাব কিংস। কেন? আইপিএল ডেবুতেই তিনি সেটা বুঝিয়ে দিলেন। 44 বলে 72 রানের একটা ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং নক তিনি খেললেন, যে ইনিংসে 5টা ছক্কা 5টা চার। লাস্ট ওভারে গিয়ে কাভার ড্রাইভে 4 মেরে ওই বাউন্ডারিতে দলের জয়টা নিশ্চিত করেছেন। পাঞ্জাব কিংস 3 উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। অথচ জয়টা তাদের আরও অনেক সহজ হতে পারত, আরও অনেক আয়েসে হতে পারত। যাক, তাও তো শেষ পর্যন্ত জিতেছে, এবং সেই জয়টা সম্ভব হতো না যদি না আইপিএল ডেবুতে কুপার কনলি এইরকম একটা ফ্যান্টাবুলাস নক খেলতেন। না, অবশ্যই এটা বৈভব সূর্যবংশীর সঙ্গে তার তুলনা করা যায় না। তার বয়স 15 বছর, তার বয়স 22 বছর। ভারতীয় ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার অনেকগুলো পার্থক্যের জায়গা রয়েছে। কিন্তু স্টিল আগের দিন সূর্যবংশী যেইভাবে আইপিএল স্টেজটা আলোকিত করেছিলেন, এই দিন আবার অস্ট্রেলিয়ার এরকম আরেকজন আনকরা তরুণ কুপার কনলি তার এরকম আইপিএল ডেবুতে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে নজরটা কেড়ে নিলেন। আর পাঞ্জাব তো কৃতজ্ঞ থাকতেই পারে যে এইরকম ইনিংসটা যদি তিনি না খেলতেন, তাহলে গত সিজনের ফাইনালিস্টের এইবারের সিজনের শুরুটা হয়তো পরাজয় দিয়েই হতো। সেটা হয়নি। কনলির এই ইনিংসটাতে তারা লাস্ট ওভারে গিয়ে ম্যাচ জিতে নিয়েছে 3 উইকেটে। যেই জয়টা আমি বলছিলাম আরও অনায়াসে হতে পারত। সেটা কিভাবে এবং কোন টার্নিং পয়েন্টে তারা এই ম্যাচটা জিতলো, আমার মনে হয় আমার টার্নিং পয়েন্টের সঙ্গে আপনাদের অনেকেরটাই মিলবে না। তারপরেও একটু দেখেন কারো কারোটা যদি মিলে যায়। কি ম্যাচটা কি হয়ে গেল আমি সেটা বলছিলাম। ধরেন 162 রান করেছিল গুজরাট টাইটান্স। এই টার্গেট তারা করতে নেমে পাঞ্জাব কিংস তারা পাওয়ার প্লেতে 1 উইকেটে 55 রান তুলে ফেলেছে। 10 ওভার শেষে 2 উইকেটে 86 রান তুলে ফেলেছে। ইনফ্যাক্ট 12 ওভার শেষেও তারা খুবই কমফোর্টেবল একটা জায়গাতে ছিল। শেষ 8 ওভারে তাদের মাত্র 53 রান প্রয়োজন, হাতে 8 উইকেট। 48 বলে 53 রান প্রয়োজন, হাতে 8 উইকেট, এটা কোনো ইকুয়েশন নাকি? ওইখান থেকে 3 ওভারে তারা মাত্র 11 রান নিল এবং 4-4টা উইকেট তারা হারিয়ে ফেলল। প্রসিদ্ধ কৃষ্ণাকে মনে হচ্ছিল এই ম্যাচে গুজরাট টাইটান্স স্পেশালিস্ট ফিল্ডার হিসেবে খেলাচ্ছে, কেননা ওই 12 ওভার চলে যাওয়ার পরও তার হাতে বল তুলে দেওয়ার কোনো নাম নেই। 13 নম্বর ওভারে তিনি বল হাতে তুলে নিলেন এবং ক্যাপ্টেন তার হাতে বলটা তুলে দিলেন শুভমান গিল, এবং প্রথম বলটাতেই তিনি পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে আউট করে দিলেন। ডিপ মিড উইকেটে তিনি ক্যাচ দিলেন। হয়তোবা আগের ওভারটাতে যে ওই নন স্ট্রাইকিং এন্ডে থেকে হাতে ব্যথা পেয়েছেন ওই কনলি কুপারের ড্রাইভটাতে, ওইটার একটা ভূমিকা এখানটাতে থেকে থাকতে পারে। বাট স্টিল তারপরও তো কমফোর্টেবল অবস্থাতেই তো ছিল পাঞ্জাব কিংস। প্রসিদ্ধ কৃষ্ণার পরের ওভারটাতে ওয়াশিংটন সুন্দর ওইখানটাতে আরও একটা উইকেট তুলে নেন, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, কৃষ্ণা তার পরের ওভারটাতে 2টা উইকেট তুলে নেন সেইখানটাতে। শাশাঙ্ক সিংকে তিনি আউট করেন এবং আরও একটা উইকেট যখন সেই ওভারটাতেই তিনি তুলে নেন মার্কাস স্টয়নিসের, অল অফ এ সাডেন দেখা গেল যে 8 ওভারে মানে 48 বলে 53 রান প্রয়োজন, হাতে 8 উইকেট নিয়ে, সেইখান থেকে 5 ওভারে 30 বলে 42 রান প্রয়োজন, হাতে 4 উইকেট নিয়ে। ইকুয়েশনটা অনেক কঠিন হয়ে গিয়েছে না? কিন্তু ওই যে এক প্রান্তে কুপার কনলি ছিলেন এবং তিনি ওই যে ছক্কা মারলেন, 4 মারলেন, মার্কো ইয়ানসেন এসে তার সঙ্গে যোগ দিলেন, তিনিও একটা ছক্কা মারলেন। ইয়ানসেন তারপরে আউট হয়ে গিয়েছেন। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 16 রান। ট্রিকি নিঃসন্দেহে, হাতে মাত্র 3 উইকেট। কিন্তু ওই সময় তার ওভারটা থেকে 14 রান তুলে নিল ওইখানটাতে এই পাঞ্জাব কিংস, যেখানে বার্লেট প্রথম বলটাতে একটা দুর্দান্ত ছক্কা মারলেন এবং ওই ওভারটাতেই পুল করে একটা 4 মারলেন এই কুপার কনলি। ফলে ইকুয়েশন অনেক সহজ হয়ে গেল। লাস্ট ওভারটাতে মাত্র 2 রান প্রয়োজন ছিল এবং সেইখানটাতে যেটা বললাম, ইনিংসের পঞ্চম 4 মেরে 5টা ছক্কাও রয়েছে এই কুপার কনলি ইনিংসটাতে, যার মধ্যে একটা রাশিদ খানকে মারা 103 মিটারের ছক্কাও আছে। তা শেষ বাউন্ডারি মেরে তার হাতেই ওই উইনিং স্ট্রোকটা এসেছে। পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে গিয়েছে 3 উইকেটে। তাহলে দেখেন, যেই ম্যাচটা 12 ওভার শেষে মনে হচ্ছিল পাঞ্জাব কিংস সহজেই জিতে যাচ্ছে, সেইখান থেকে কীরকম ট্রিকি একটা অবস্থায় তারা পড়ে গিয়েছিল এবং সেইখানটাতে এক প্রান্ততে যেই ভরসার নাম হয়েছিলেন কুপার কনলি, তিনিই তো শেষ পর্যন্ত জেতালেন। এবং এই কুপার কনলিকে যখন অশোক শর্মা ইনিংসের 5th ওভারে কটন বোল্ড চান্স পেয়েও সেটাকে গ্র্যাব করতে পারেন না। টাফ চান্স ছিল, নিঃসন্দেহে টাফ চান্স ছিল, কিন্তু কনলি তখন মাত্র 15 রানে ছিলেন। ফাইনালি গিয়ে তিনি যখন এরকম ডিফারেন্স মেকার হয়ে যান, তখন ওই টাফ কটন বোল্ড চান্সটাকেই তো টার্নিং পয়েন্টের আলোচনার মধ্যে আনতে হবে অনেকের কাছে। এইটাই টার্নিং পয়েন্ট।
আচ্ছা, এইবার ম্যাচের প্রথমার্ধটা দেখেন। যেইখানটাতে গুজরাট টাইটান্স ১৬২ রান তুলেছে। এই জায়গাটাতে তারা পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল। শুধুমাত্র সাই সুদর্শনের উইকেট হারিয়ে। ভালো স্টার্ট নিঃসন্দেহে। সুদর্শন আউট হলেও ওইখানটাতে শুভমান গিল এবং জস বাটলারের পার্টনারশিপটা জমে গিয়েছিল। কিন্তু পাওয়ার প্লে শেষে ৭, ৮, ৯, ১০ ওই ৪টা ওভারে তাদের যে কি হলো, ওই ৪ ওভারে তারা মাত্র ৩০ রান তুলতে পারল। মানে মোমেন্টামটাই তাদের কাছ থেকে চলে গেল। যেইখানটাতে যুজবেন্দ্র চাহাল তাকে সুইপ করতে গিয়ে আউট হয়ে গেলেন ৩৯ রান করা শুভমান গিল। ওই যে ইনিংসে ধোঁকা শুরু হয়েছে, ধুঁকতেই এরপরে গুজরাট টাইটান্স এগিয়েছে। তারপরে ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১২৮ রান, হাতে যেহেতু ৭ উইকেট রয়েছে, সেট ব্যাটসম্যান জস বাটলার যেহেতু আছেন, ফলে লাস্ট ৫ ওভারে ভাই ৫০ রান হলেও তো মোটামুটি ১৮০-র কাছাকাছি চলে যায়। সেটা ফাইটিং টোটাল হতে পারত। ম্যাচে তো পরে আমরা সেটা দেখেছি। ওইটা তারা আর করতে পারেনি। শেষ ৫ ওভারে মাত্র ৩৪ রান তুলেছে হাতে ৭ উইকেট থাকা সত্ত্বেও এই গুজরাট টাইটান্স, এবং সেইখানটাতে যুজবেন্দ্র চাহাল ১৬ নম্বর ওভার, যেটা তার লাস্ট ওভার, সেইখানটাতে ওই জস বাটলারকে যে আউট করে দিয়েছেন, ওইটার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি বার্লেট বাউন্ডারি লাইনে লাফিয়ে উঠে যেভাবে ক্যাচটা ধরলেন, সেইটাকেও তাই আসলে আপনি টার্নিং পয়েন্টের আলোচনার মধ্যে আনতে পারেন। ফলে লাস্ট ৫ ওভারে তারা মাত্র ৩৪ রান তুলে ১৬২ রান তুলেছে। সেই রান তারা করে জেতাটা পাঞ্জাব কিংসের জন্য খুবই ইজি হওয়ার কথা। ভাই, তাদের ব্যাটিং লাইন আপে ৮ নম্বরে মার্কো ইয়ানসেন ব্যাটিং করেন, এরকম একজন প্রপার অলরাউন্ডার। ফলে তারা এই রান তারা করে জিতবে সেটা তো প্রত্যাশিত। কিন্তু সেই প্রত্যাশিত পথে এগোতে গিয়ে যেইভাবে তারা হোঁচট খেয়েছিল, মনে হচ্ছিল যে জিততে না ম্যাচটা পাঞ্জাব কিংস হেরে যায়। শেষ পর্যন্ত সেটা হয়নি। ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার কুপার কনোলির ওইরকম বিস্ফোরক, বিধ্বংসী এবং একই সঙ্গে দায়িত্বশীল ইনিংসটার কারণে। টার্নিং পয়েন্ট তাহলে কোনটাকে বলবেন? কুপার কনোলির ওই ১৫ রানে যে কটন বল চান্সটা দিয়েছিলেন অশোক শর্মা, যেটা ধরতে পারেননি, যেহেতু ফাইনালে গিয়ে তার ওই ইনিংসটাই ডিফারেন্স মেক করে দিয়েছে, ওইটাকে তো আপনি টার্নিং পয়েন্ট বলতেই পারেন। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট আবার ধরেন ওইটাকে টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন যে ধরেন জস বাটলারের উইকেটটা, কারণ বাটলারও ওই সময় সেট হয়েছিলেন, 30s করে তিনিও ছিলেন। তিনিও যদি শেষ পর্যন্ত থাকতে পারতেন, স্কোরটা তো নিঃসন্দেহে ১৮০-এর কাছাকাছি নিয়ে যেতে পারত গুজরাট টাইটান্স। কিন্তু আমি যেটা শুরুতে বলছিলাম, আমার সঙ্গে অনেকেই হয়তো বা একমত হবেন না। আমার মনে হয় কি, গুজরাট টাইটান্সের ওরকম একটা ভালো স্টার্ট হওয়ার পরও পাওয়ার প্লের পর তারা যে স্লো ডাউন করে ফেললো না, অথবা তাদের স্লো ডাউন করতে বাধ্য করলো যে এই পাঞ্জাব কিংসের বোলাররা, ফিল্ডাররা, পাওয়ার প্লের পরে ৪ ওভারে মাত্র ৩০ রানটা যে তারা নিয়েছে, ওই যে মোমেন্টামটা তারা লুজ করলো, ওইখানটাতেই তাদের স্কোরটা আর অত বড় হয়নি, যত বড় হলে তারা ম্যাচটা জিততে পারত। আমার কাছে তাই ওই পাওয়ার প্লে শেষের ৭, ৮, ৯, ১০ ওই ৪ ওভারে মাত্র ৩০ রান নেওয়া এবং শুভমান গিলের উইকেটটা হারানো, যেটা যজুবেন্দ্র চাহাল পেয়েছেন, সেই জায়গাটাতেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়। সেটা মাথায় রেখেও বলছি যে কি অসাধারণ একটা ইনিংস কুপার কনোলি খেললেন আইপিএল এর ডেবুতেই, এবং এইবার আইপিএল এর চোখ ধাঁধানো ইয়াংস্টারদের মধ্যে একজন হওয়ার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডারের মধ্যে তুমুলভাবেই তো রয়েছে, তাই না? আমার টার্নিং পয়েন্টের সঙ্গে আপনি কি একমত কিনা? মনে হয় একমত হবেন না। মনে হয় কুপার কনোলির সেই ক্যাচ মিসটাই আপনার টার্নিং পয়েন্ট। জানাতে পারেন।